জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত আওকিগাহারা, যা বিশ্বজুড়ে সি অফ ট্রিজ বা গাছের সমুদ্র নামে পরিচিত। তবে এর চেয়েও ভয়ঙ্কর এক নাম আছে তার, সুইসাইড ফরেস্ট। এই জঙ্গলকে ঘিরে গড়ে ওঠা গল্পটি রিয়ানের জীবনের শেষ ভ্রমণ হতে চলেছিল, তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। রিয়ান বরাবরই রোমাঞ্চপ্রিয়। টোকিওতে অফিসিয়াল ট্যুরে এসে যখন সে আওকিগাহারার গল্প শুনল, তখন লোভ সামলাতে পারল না। স্থানীয় গাইড বারবার বারণ করেছিল, সূর্যাস্তের পর ওই জঙ্গলে মানুষ তো দূরের কথা, পশু পাখিও থাকে না। ওখানে ইউরে, জাপানি বিশ্বাস অনুযায়ী অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। রিয়ান সেসব হেসে উড়িয়ে দিয়েছিল। তার কাঁধে ডিএসএলআর ক্যামেরা আর পিঠে শক্ত ব্যাগ, তাতে ম্যাপ আর কম্পাস। দুপুর 3টে নাগাদ সে জঙ্গলের মূল ট্রেইলে পা রাখল। জঙ্গলের ঢোকার মুখেই এক অদ্ভুত সাইনবোর্ড, তাতে লেখা, আপনার জীবন আপনার বাবা মায়ের দেওয়া অমূল্য উপহার, দয়া করে ফিরে যান। রিয়ান ছবিটা তুলল, কিন্তু অদ্ভুতভাবে ক্যামেরাটা ফোকাস করতে পারছিল না। যত ভেতরে যাওয়া যায়, জঙ্গল তত ঘন হতে থাকে। আওকিগাহারার মাটি লাভা দিয়ে তৈরি, তাই এখানকার মাটি উঁচু নিচু এবং পাথুরে। গাছগুলো এত ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না। একটা অদ্ভুত ব্যাপার রিয়ান লক্ষ্য করল, জঙ্গলে কোনো শব্দ নেই, পাখির ডাক নেই, পোকার গুঞ্জন নেই, এমনকি বাতাসের শব্দও যেন গাছগুলো শুষে নিচ্ছে। একটা অস্বাভাবিক ভারী নিস্তব্ধতা। হঠাৎ রিয়ানের নজরে পড়ল একটা প্লাস্টিকের টেপ, গাছের ডালে বাঁধা। সে শুনেছিল, যারা এখানে পথ হারিয়ে ফেলার ভয়ে থাকে তারা এই টেপ বেঁধে যায়, আবার যারা আর ফিরে আসতে চায় না তারাও চিহ্ন রেখে যায়। কৌতূহলবশত রিয়ান মূল রাস্তা ছেড়ে সেই টেপ অনুসরণ করে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। প্রায় 1 ঘন্টা হাঁটার পর রিয়ান বুঝতে পারল সে অনেকটা গভীরে চলে এসেছে। ফেরার জন্য কম্পাস বের করতেই তার হাত কেঁপে উঠল। কম্পাসের কাঁটাটা পাগলের মতো চারদিকে ঘুরছে। সে ভুলে গিয়েছিল এই জঙ্গলের মাটির নিচে প্রচুর ম্যাগনেটিক আয়রন আছে, যা কম্পাসকে অকেজো করে দেয়। মোবাইলের নেটওয়ার্কও নেই, চারপাশে শুধু একই রকমের কাজ। শেকড়গুলো মাটির ওপর এমনভাবে পেঁচিয়ে আছে যেন অজস্র সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। হঠাৎ রিয়ানের মনে হলো কেউ তাকে দেখছে। সে ঝট করে পেছনে তাকালো, কেউ নেই, শুধু বাতাসের একটা দীর্ঘশ্বাস তার কানের পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো কেউ ফিস ফিস করে বলল, কেন এসেছো? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। জঙ্গলের ভেতর এখন ঘুটঘুটে অন্ধকার। রিয়ান টর্চ জ্বালালো। হঠাৎ তার টর্চের আলো গিয়ে পড়ল একটি গাছের নিচে। সেখানে একটি পুরনো তাঁবু পড়ে আছে, শেওলায় ঢাকা। তাঁবুর পাশে এক জোড়া জুতো সাজানো। জাপানি সংস্কৃতিতে ঘরে ঢোকার আগে মানুষ জুতো খুলে রাখে। আত্মহত্যার আগেও অনেকে এই সংস্কার মেনে চলে। রিয়ান ভয়ে পিছিয়ে আসছিল, তখনই তার পায়ে কিছু একটা বাঁধল। নিচু হয়ে আলো ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। ওটা একটা মানুষের কঙ্কাল নয়, ওটা একটা দড়ি, ফাঁসির দড়ি, যা ছিঁড়ে মাটিতে পড়ে আছে। ঠিক তখনই জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একটা কান্নার শব্দ ভেসে এলো। কোনো মানুষের কান্না নয়, যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো হাহাকার। শব্দটা ক্রমশ কাছে আসছে। রিয়ান দৌড়াতে শুরু করল, কিন্তু জঙ্গল যেন তার পথ আটকাতে চাইছে। গাছের শেকড়গুলো জীবন্ত হয়ে
তার পা জড়িয়ে ধরতে চাইল। দৌড়াতে দৌড়াতে রিয়ান এক ফাঁকা জায়গায় এসে থামল। হাঁপাতে হাঁপাতে সে সামনে তাকালো। প্রায় 20 হাত দূরে একটা বিশাল পাইন গাছের ডালে কিছু একটা ঝুলছে। রিয়ান টর্চ মারল। আলো পড়তেই শরীরটা দুলে উঠল। একটা আবছা অবয়ব, পরনে ছেঁড়া সাদা পোশাক, লম্বা সাদা চুল মুখের সামনে ঝুলে আছে। অবয়বটা ধীরে ধীরে রিয়ানের দিকে ঘুরল। বাতাসের ঝাপটায় চুলগুলো সরে গেল। সেখানে কোনো মুখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত চোখের জায়গায়, আর মুখটা হাঁ করা, যেন অনন্তকাল ধরে চিৎকার করছে। রিয়ান চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সেই ঝুলন্ত শরীরটা হঠাৎ দড়ি ছিঁড়ে ধপ করে মাটিতে পড়ল। তারপর সেটা 4 হাত পা দিয়ে মাকড়সার মতো অসম্ভব দ্রুতগতিতে রিয়ানের দিকে ছুটে আসতে লাগলো। হাড় মটমট করার শব্দে জঙ্গল প্রকম্পিত হয়ে উঠল। রিয়ান জ্ঞান শূন্যের মতো দৌড়াতে লাগলো। তার মনে হচ্ছিল তার ঠিক ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। একটা পচা ভ্যাপসা গন্ধ তার নাকে এলো। দৌড়াতে দৌড়াতে রিয়ান একটি গাছের শিকড়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে রিয়ানের চোখ খুললে সে নিজেকে হসপিটালের বেডে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। ডাক্তারের কাছে জানতে পারে তাকে আউকিগাহারা জঙ্গলে অজ্ঞান অবস্থা উদ্ধার করা হয়। সেই দিনের পর থেকে সে রাতে একা অন্ধকারে থাকতে পারে না। সবসময় মনে হয় যেন সেই সাদা অবয়বটা তাকে সারাক্ষণ নজরে এড়াচ্ছে। রাত তখন প্রায় 11টা। আকাশ কালো মেঘে ঢাকা। চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছে। শহর থেকে অনেক দূরে একটা নির্জন রাস্তা ধরে এগিয়ে চলেছে একটা গাড়ি। গাড়ির ভেতরে বসে আছে এক তরুণ দম্পতি, আরিফ আর মায়া। ওরা বেরিয়েছে পুরনো একটা রাজবাড়ি দেখতে, যেটাকে স্থানীয় লোকেরা বলে মঞ্জুলিকার বাড়ি। শোনা যায় ওখানে একসময় থাকতো এক নর্তকী, মঞ্জুলি, আর তার মৃত্যুর পর থেকে সেই বাড়িটা নাকি অভিশপ্ত হয়ে গেছে। হঠাৎ গাড়িটা থেমে গেল। ইঞ্জিন আর স্টার্ট নিচ্ছে না। বৃষ্টি শুরু হলো। হাওয়া ঠান্ডা, গায়ে কাঁটা দিচ্ছে। আরিফ বলল ধীরে, এই জায়গাটা ভালো না মনে হচ্ছে মায়া, ফিরে যাই। মায়া হেসে বলল, একটু সামনেই রাজবাড়ি, ওখানেই রাতটা কাটিয়ে সকাল হলেই চলে যাব। ওরা ছাতা মাথায় এগোলো রাজবাড়ির দিকে। দরজাটা আধ খোলা। মরচে পড়া কাঠে শব্দ হচ্ছে। ভিতরে ঢুকেই মায়া অনুভব করল বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ, ধুলা, স্যাঁতস্যাঁতে আর পচা ফুলের মিশ্র গন্ধ। ওরা একটা ঘরে আশ্রয় নিল। আরিফ ঘুমিয়ে পড়ল, কিন্তু মায়ার ঘুম আসছে না। ঘড়ির কাঁটা তখন 12টার কাছাকাছি। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা শব্দ, ঘুমুরের টুংটাং আওয়াজ। মায়া অবাক হয়ে উঠে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখল দূরে করিডরে মোমের আলোয় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। লাল শাড়ি পরা, খোলা চুল, চোখের নিচে কালো ছায়া, ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। সে কিছু বলে না,
শুধু তাকিয়ে থাকে স্থির দৃষ্টিতে, আর তার পায়ের ঘুঙুর টুংটাং করে বাজে। মায়ার বুক ধকধক করে উঠল। সে ভয় পেয়ে আরিফকে জাগিয়ে দিল। মায়া কাঁপা গলায় বলল, আরিফ, আমি একটা মেয়েকে দেখেছি, লাল শাড়ি, ঘুঙুর পরা। ও আমাদের দিকে তাকিয়ে আছে। আরিফ আধো ঘুমে বলল, তুমি ভুল দেখছো হয়তো, ভয় পেও না, কিছুই হবে না। ঠিক তখনই দরজাটা নিজে নিজে খুলে গেল। বাতাসে একটা ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়ল, আর দরজার ফাঁক দিয়ে ঢুকলো সে, মঞ্জুলিকা। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, মুখে হাসি, ঠোঁট নীলচে, চুল ভিজে যেন কারো রক্তে। মঞ্জুলিকা হাসতে হাসতে বলল, তোমরা কেন আমার ঘরে এসেছ? আরিফ কাঁপা গলায় বলল, আমরা শুধু আশ্রয় নিয়েছি, সকালেই চলে যাব। মঞ্জুলিকা ধীরে বলল, যারা আসে কেউ ফিরে যায় না। হঠাৎ তারা দেখল মঞ্জুলিকা শূন্যে ভাসছে। আমি মঞ্জুলিকা। ভয়ে তাদের দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছে না তাদের সামনে এসব কি হচ্ছে। মঞ্জুলিকা বলল, আমার মৃত্যুর সময়ও এক দম্পতি ছিল, যারা আমার সঙ্গে প্রতারণা করেছিল। আজ তোমরা তাদেরই পুনর্জন্ম। কি বিভৎস তার চেহারা। মঞ্জুলিকার আত্মা তাদের সামনে ধেয়ে আসছে। ভয়ে আতঙ্কে তারা দুজনে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল। মঞ্জুলিকার আত্মার আর্তনাদে পুরো বাড়িটায় আগুন জ্বলে উঠল। দাউ দাউ করে আগুনে জ্বলছে পুরো বাড়ি। খানিকক্ষণ পর আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করল। সবকিছু শান্ত হয়ে গেল। রাজবাড়িতে পড়ে রইল তাদের দুজনের পুড়ে যাওয়া নিথর দেহ। এর রয়ে গেল মঞ্জুলিকার আত্মা। এখনো ঘুরে বেড়াচ্ছে তার আত্মা, খুঁজে বেড়াচ্ছে নতুন কোন দম্পতির। 1971 সাল। রজার এবং ক্যারোলিন প্যারন তাদের 5 মেয়েকে নিয়ে রোড আইল্যান্ডের হ্যারিসভিলে একটি বিশাল পুরনো ফার্ম হাউসে উঠলেন। বাড়িটি খুব নির্জন, চারপাশে বড় বড় গাছ। প্রথম দিনেই অদ্ভুত কিছু ঘটল। তাদের পোষা কুকুর স্যাডি কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে চাইল না। বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। পরদিন সকালে স্যাডিকে বাড়ির উঠোনে মৃত অবস্থায় পাওয়া গেল। শোকের ছায়া নেমে এলো পরিবারে, কিন্তু এটা ছিল কেবল শুরু। কয়েকদিনের মধ্যেই ক্যারোলিনের শরীরে অদ্ভুত সব কালশিটে দাগ দেখা দিতে লাগল। তিনি ব্যথা অনুভব করতেন না, কিন্তু দাগগুলো কালচে হয়ে যেত। প্রতি রাতে ঠিক 3:07 বাড়ির সব ঘড়ি বন্ধ হয়ে যেত। বাড়িতে বাচ্চারা হাইড অ্যান্ড ক্ল্যাপ, লুকোচুরি এবং তালি খেলত। চোখ বেঁধে একজন খুঁজবে, অন্যরা তালি দিয়ে ইঙ্গিত দেবে। একদিন মা ক্যারোলিন এই খেলা খেলছিলেন। তিনি আলমারির দিকে এগিয়ে গিয়ে বললেন, কে ওখানে? তালি দাও। আলমারির অন্ধকার থেকে দুটো ফ্যাকাশে হাত বেরিয়ে এলো এবং তালি বাজালো। ক্যারোলিন ভাবলেন তার কোনো মেয়ে, কিন্তু দরজা খুলে দেখলেন আলমারি ফাঁকা। সবচেয়ে ছোট মেয়ে এপ্রিল একটা পুরনো মিউজিক বক্স খুঁজে পেল।
সে আয়নার দিকে তাকিয়ে অদৃশ্য কারোর সাথে কথা বলতে শুরু করলো। সে জানালো তার বন্ধুর নাম ররি। যখন একদিন রাতে কোনো অদৃশ্য শক্তি মেয়েদের পায়ে ধরে টানতে শুরু করলো এবং ক্যারোলিনকে আটকা পড়ে থাকতে হলো বেসমেন্টে। উপায় না দেখে ক্যারোলিন সাহায্য চাইলেন বিখ্যাত ভূত গবেষক অ্যাড ও লরেন ওয়ারেনের কাছে। বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই লরেন ওয়ারেন অশুভ শক্তি অনুভব করলেন। তিনি দেখলেন এই বাড়িতে শুধু একটি আত্মা নয়, বরং অনেক আত্মা আটকে আছে। তবে সবগুলোর মূলে আছে একজন বাথশেম্যান। গবেষণা করে জানা গেল 1863 সালে বাথশেবা নামের এক মহিলা এই বাড়িতে থাকত। সে শয়তানের উপাসক ছিল। নিজের 1 সপ্তাহ বয়সী সন্তানকে শয়তানের নামে বলি দিয়ে সে বাড়ির বাইরের বড় গাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। মরার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, যারা আমার জমি দখল করবে তারা ধ্বংস হয়ে যাবে। ওয়ারেন দম্পতি বুঝলেন বাথশেবা মায়েদের টার্গেট করে। সে মায়েদের ওপর ভর করে এবং তাদের দিয়েই তাদের সন্তানদের হত্যা করায়। প্যারন পরিবারের মা ক্যারোলিন এখন বাথশেবার মূল লক্ষ্য। তারা ভ্যাটিকান চার্চের কাছে এক্সরসিজম বা ভূত তাড়ানোর অনুমতি চাইল, কিন্তু ঘটনা এত দ্রুত মোড় নিল যে অনুমতির অপেক্ষা করার সময় রইল না। বাথশেবা পুরোপুরি ক্যারোলিনের ওপর ভর করল। ক্যারোলিন তার 2 মেয়ে ক্রিস্টিন আর এপ্রিলকে নিয়ে বাড়ির দিকে ছুটলেন, উদ্দেশ্য তাদের হত্যা করা। অ্যাড ও লরেন যখন বাড়িতে পৌঁছালেন তখন এক ভয়াবহ দৃশ্য। ক্যারোলিন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়েছেন। তিনি কাঁচি হাতে মেয়েদের মারতে উদ্যত। অ্যাড ওয়ারেন নিজেই এক্সরসিজম শুরু করার সিদ্ধান্ত নিলেন। চেয়ারের সাথে বেঁধে রাখা ক্যারোলিনের শরীর শূন্যে ভেসে উঠল। ঘর জুড়ে আসবাবপত্র আছড়ে পড়তে লাগল। বাথশেবার প্রেতাত্মা ক্যারোলিনের মুখ দিয়ে চিৎকার করে বলল, ও মারা গেছে, তোমরা ওকে বাঁচাতে পারবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে লরেন এগিয়ে এলেন। তিনি জানতেন প্রেতাত্মাকে তাড়াতে হলে ক্যারোলিনের মনের জোর বাড়াতে হবে। লরেন ক্যারোলিনের কানের কাছে গিয়ে তাদের পরিবারের একটি সুখস্মৃতি, সমুদ্র সৈকতে কাটানো একটি সুন্দর দিনের কথা মনে করিয়ে দিলেন। ক্যারোলিন, মনে করো সেই দিনের কথা। তুমি তোমার মেয়েদের কতটা ভালোবাসো। লড়াই করো ক্যারোলিন, ফিরে এসো। মায়ের ভালোবাসা শয়তানের শক্তির চেয়ে প্রবল হল। ক্যারোলিন কেঁদে ফেললেন এবং নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেলেন। বাথশেবার কালো ছায়া আর্তনাদ করতে করতে নরকের অন্ধকারে মিলিয়ে গেল। পেরন পরিবার রক্ষা পেল। সকালের আলো ফোটার সাথে সাথে অভিশপ্ত বাড়িটি শান্ত হল। শহরের কোলাহল থেকে দূরে পরিত্যক্ত প্রায় সিটি জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের করিডোরগুলোতে দিনের বেলাও এক ধরনের স্যাঁতসেঁতে অন্ধকার জমে থাকে। নবীন নার্স রিমির আজ প্রথম নাইট শিফট। সিনিয়রেরা তাকে সাবধান করে দিয়েছিল, রাত 2টোর পর 4 নম্বর ওয়ার্ডের দিকে ভুলেও পা বাড়াবে না। কিন্তু কেন, তার উত্তর কেউ দেয়নি। রাত যখন 1টা বেজে 45 মিনিট, চারদিকে পিনপতন নীরবতা। মাঝে মধ্যে কেবল ভেন্টিলেটর মেশিনের একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে। রিমি করিডোর দিয়ে যাওয়ার সময় দেখল 4 নম্বর ওয়ার্ডের একদম শেষ মাথায় একজন নার্স দাঁড়িয়ে আছেন। তার পরনে 70-এর দশকের ধবধবে সবধবে সাদা স্টার্চ করা ইউনিফর্ম। রিমি অবাক হয়ে ভাবল, এখন তো কেউ এই টুপি বা পোশাক পরে না। সে সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল,
দিদি, আপনি কি নতুন জয়েন করেছেন? আপনাকে তো আগে দেখিনি। নার্সটি দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সে শান্ত কিন্তু হাড় হিম করা গলায় উত্তর দিল, আমি নতুন নই রিমি, আমি এই হাসপাতালের সবচেয়ে পুরনো সেবিকা। 4 নম্বর কেবিনের রোগীটা খুব ছটফট করছে, তাকে শান্ত করা দরকার। রিমি থতমত খেয়ে বলল, কিন্তু 4 নম্বর কেবিন তো আজ খালি থাকার কথা। নার্সটি এবার ধীরে ধীরে রিমির দিকে ঘুরল। ভয়ে রিমির হাত পা ঠান্ডা হয়ে গেল। মহিলাটির গায়ের চামড়া কাগজের মতো সাদা এবং কুচকানো। তার চোখের মনি বলতে কিছু নেই, শুধু দুটো শূন্য কালো গর্ত। তার ঠোঁট দুটো অস্বাভাবিক চওড়া হয়ে হাসছে। ভয়ে রিমি পিছিয়ে এলো। সে দৌড়ে নার্সিং স্টেশনে গিয়ে পুরনো রেকর্ড ফাইলগুলো হাতড়াতে লাগলো। ধুলোমাখা একটি ফাইলের ভেতর থেকে বের হয়ে এলো 30 বছর আগের একটি সংবাদপত্রের কাটিং। হেডলাইন ছিল, সিরিয়াল কিলার নার্স মার্গারেটের আত্মহত্যা। রিপোর্টে লেখা ছিল, নার্স মার্গারেট মনে করত রোগীরা হলো অভিশপ্ত। সে রাতের অন্ধকারে রোগীদের শরীরে পটাশিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন দিয়ে তাদের হৃৎপিণ্ড থামিয়ে দিত। ধরা পড়ার ঠিক আগের রাতে সে 4 নম্বর কেবিনে বসে নিজের শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে মারা যায়। মৃত্যুর আগে সে নাকি বলে গিয়েছিল, আমার ডিউটি শেষ হয়নি, আমি ফিরে আসব। ঠিক তখনই রিমির ঘাড়ের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, ফাইলটা পড়ে কি বুঝলে? রিমির লাফিয়ে উঠে পেছনে ফিরল। দেখল মার্গারেট ঠিক তার পেছনে দাঁড়িয়ে। তার হাতে একটি দীর্ঘ এবং পুরনো আমলের কাচের সিরিঞ্জ। সিরিঞ্জের ভেতরে নীলচে রঙের একটি তরল টলটল করছে। মার্গারেট হাসতে হাসতে এগোতে লাগল। তার হাঁটার শব্দ নেই, যেন সে শূন্যে ভাসছে। সে বলতে লাগল, তুমি খুব ভালো মেয়ে রিমি। সারা রাত জেগে ডিউটি করে তোমার চোখ দুটো লাল হয়ে গেছে। চলো, তোমাকে এমন এক ইঞ্জেকশন দিই যাতে তুমি সারা জীবনের জন্য নিশ্চিন্তে ঘুমাতে পারো। রিমি চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। সে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। প্রতিটা কেবিন থেকে মৃত রোগীদের অস্ফুট গোঙানের শব্দ শোনা যাচ্ছে। 4 নম্বর কেবিনের দরজাটা নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। পরদিন সকাল 8টা। দিনের আলো ফুটতেই হাসপাতালের কর্মীরা 4 নম্বর কেবিনে ঢুকল। তারা দেখল রিমি মেঝের ওপর পড়ে আছে। তার মুখটা নীল হয়ে গেছে, চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত। আর তার ঠিক পাশে পড়ে আছে একটি পুরনো কাচের সিরিঞ্জ, যা এই হাসপাতালে 30 বছর ধরে কেউ দেখেনি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, কেবিনের চার্টবোর্ডে নার্স মার্গারেটের হাতের লেখায় নতুন একটি লাইন যোগ করা হয়েছে, পেশেন্ট নেম রিমি, স্ট্যাটাস রিলিজড টু হেভেন। আকাশটা সকাল থেকেই ভার হয়ে আছে। দুপুর গড়াতেই নামল অঝোর ধারায় বৃষ্টি। মফস্বল শহরের রাস্তাঘাট ধুয়ে মুছে একাকার। 8 বছরের ছোট্ট ছেলে টিটু জানলার ধারে বসেছিল। তার খুব ইচ্ছে করছে কাগজের নৌকা ভাসাতে। বড় ভাই রনি তাকে একটা সুন্দর কাগজের নৌকা বানিয়ে দিয়ে বলল, যা, সাবধানে খেলিস, বেশি দূরে যাস না। টিটু হলুদ রঙের রেনকোটটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল রাস্তায়। রাস্তার ধারে নালা দিয়ে বৃষ্টির জল তীব্র বেগে বয়ে যাচ্ছে। টিটু তার নৌকাটা জলে ভাসিয়ে দিল। নৌকাটা তরতর করে এগিয়ে চলল। টিটুও হাসতে হাসতে সেটার পিছু নিল।
হঠাৎ জলের স্রোত বেড়ে গেল। নৌকাটা দ্রুত গতিতে এগিয়ে গিয়ে রাস্তার মোড়ের বড় ড্রেনটার দিকে চলে গেল। ওটা একটা বিশাল নর্দমা, যার মুখটা অন্ধকারে ঢাকা। না না, টিটু চিৎকার করে উঠল, কিন্তু লাভ হলো না। নৌকাটা সোজা নর্দমার অন্ধকারের ভেতরে পড়ে হারিয়ে গেল। টিটু নর্দমার মুখে হাঁটু গেড়ে বসল। ভেতরে খুটখুটে অন্ধকার। সে উকি দিয়ে দেখার চেষ্টা করল তার নৌকাটা দেখা যায় কিনা। অন্ধকার নর্দমার ভেতর থেকে একটা যান্ত্রিক কিন্তু মিহি কণ্ঠস্বর ভেসে এলো। টিটু চমকে উঠল। সে ভালো করে তাকাতেই দেখল অন্ধকারের মধ্যে দুটো জলজলে হলুদ চোখ। ধীরে ধীরে একটা মুখ স্পষ্ট হলো। একটা জোকার, ধবধবে সাদা চামড়া, কপালে ফাটল ধরা মেকআপ আর ঠোঁটে রক্তলাল রঙের হাসি। টিটু ভয়ে পিছিয়ে আসতে চাইল, কিন্তু অদ্ভুত এক আকর্ষণে সে নড়তে পারল না। জোকারটি হাসল। তার হাতে একটা সুতোয় বাঁধা উজ্জ্বল লাল বেলুন। জোকারটি নৌকাটা হাতে তুলে দেখালো। হ্যাঁ, ওটা আমাকে ফেরত দিন, টিটু তোতলামি করে বলল। জোকারটির হাসি আরো চওড়া হলো, যা দেখে টিটুর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ জোকারটির চেহারা পাল্টে গেল। তার সুন্দর নীল চোখ দুটো মুহূর্তের মধ্যে ঘোলাটে হয়ে গেল। মুখটা অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল, আর বেরিয়ে এলো কয়েক সারি ধারালো দাঁত, ঠিক যেন কোনো হিংস্র হাঙ্গরের মতো। রনি ভাইয়া, বাঁচাও! টিটু প্রাণপণে চিৎকার করে উঠল, কিন্তু বৃষ্টির শব্দে সেই চিৎকার মিলিয়ে গেল। এক ঝটকায় জোকারটি টিটুকে নর্দমার অন্ধকারের ভেতরে টেনে নিল। বৃষ্টি থামার পর রনি রাস্তায় বেরিয়ে এলো টিটুকে খুঁজতে। টিটু, টিটু! কোথাও কেউ নেই। শুধু রাস্তার মোড়ের সেই বড় নর্দমাটার পাশে পড়ে আছে টিটুর বানানো সেই কাগজের নৌকাটা, আর নর্দমার গ্রিলের সাথে আটকে আছে একটা ফাটা লাল বেলুন।